এখন সময় বিকাল 4টা। 93.6 FM. Adda Buzz. Welcome everyone. Welcome to Facebook Live with Radio Din Raat 93.6 FM আর শুনতে পাচ্ছো আরজি তাজরিন কিন্তু আছি তোমাদের সকলের সাথে আড্ডা বাজে এবং আড্ডা বাজে থাকলেও কিন্তু বলেছিলাম আজকে কিন্তু একটা স্পেশাল সারপ্রাইজ থাকবে তোমাদের সকলের জন্য অ্যান্ড স্পেশাল সারপ্রাইজটা কি সেটা অবশ্যই তোমরা কিন্তু কিছুক্ষণ আগে থেকেই দেখতে পাচ্ছ মানে 3টার আগে থেকেই দেখতে পাচ্ছ 3টার আগে থেকে দেখেছো এখন তো সবই দেখতে পাচ্ছ এক্স্যাক্টলি সো আমি কিন্তু আছি উইথ দ্য ব্যান্ড আফটার দ্য অ্যাপক্যালিপস অ্যান্ড আমার সাথে কিন্তু অনেকেই আছে তারা কিন্তু নিজেরাই বলবে কে কে আছে আমাদের সাথে অ্যান্ড প্রথমে আমি কিন্তু যেতে চাই ভাইয়ার কাছে সো ভাইয়া ইফ ইউ উড লাইক টু সে সামথিং Hi, I'm from After the Apocalypse. I've been with the band ever since it started back in October 2021. And we've been trying our best in many ways. We've had a lot of ups and downs. We have many stories to share with you today. Maybe a bit too many. Okay, so Bhaiya, if you would say something. Hi everyone, it's Shubhanjay. Newest member of this Kotia band. We'll see. Okay, Bhaiya. হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি মমিনুল শোভন 2023 থেকে আমার যাত্রা শুরু আফটার দ্য অ্যাপোক্যালিপস বাংলাদেশে আর তার আগে আমি 2010 থেকে ব্যান্ড মিউজিকের সাথে জড়িত বিভিন্ন ব্যান্ডে বাজিয়েছি বেজিস্ট হিসাবে তো মার্জুকের সাথে আমার পরিচয় 2019-এ অন্য একটা ব্যান্ডে তো সেখানে হচ্ছে আমরা ছিলাম তো এই লাইন আপটা আসলে হয় নাই তারপরে এক সময় দেখলাম আমি ব্যান্ড খুঁজতেছিলাম এক সময় দেখলাম মার্জুক পোস্ট দিয়েছে ব্যান্ডের পেজ থেকে পেজিস লাগবে তো আমি আসলে কেন এটিএতে বাজাই কেন এটিএতে বাজাচ্ছি একটাই কারণ এটি খুব প্র্যাকটিস করে অনেক বেশি প্র্যাকটিস করে অনেক হার্ড ওয়ার্ক করে যেটা আমার পছন্দ তো আমি তখন আগ্রহ দেখিয়েছি তার আগে থেকেই আমি এটির ফ্যান বলা যায় এটির পেজ ফলো করতাম ভিডিও ওরা শেয়ার করতে ওগুলি দেখতাম ওদের সাথে মিউজিক করে আসলে শেখার অনেক কিছু আছে আমি ওদের থেকে একটু বয়সে সিনিয়র বাট তারপরেও শিখছি আসলে মিউজিক তো শেখার শেষ নেই তারপরে ওরা অনেক কোঅপারেট করে আমাকে আর মিস করছে আমার আরও দুজন ব্যান্ডমেট তালহা নিউলি জয়েন আওয়াজ গিটার অসম্ভব ভালো গিটারিস্ট আর আমাদের শুভ ওনার নামও শুভ নির্জর শুভ উনি হচ্ছে ড্রামার উনি আজকে একটু ব্যক্তিগত কাজে ঢাকার বাইরে আছেন এই তো আমাদের এটিএ
আমার হচ্ছে এটা হচ্ছে শুধু আমার ব্যান্ড না, এটা আমার পরিবারের মতন। এই যে চলছে, আমি যতদিন আমি চাই এখানেই থাকবো, যতদিন এটিএ থাকে, যতদিন এটিএ চায় এখানেই আমার সর্বস্ব দিয়ে আমার সব কিছু দেখাবো ইনশাল্লাহ, যতটুকু যা পারি। ওকে, নাইস। আমরাও কিন্তু মিস করছি তালহা ভাইয়াকে এবং নির্ঝর ভাইয়াকে, কিন্তু মিস করলে তো হবে না, আমাদেরকে উই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। সো প্রথমে আসলে আমি জানতে চাই যে আপনাদের ব্যান্ডের নামটার স্টোরিটা আসলে মূলত জানতে চাই, যে ওয়াই দ্য নেম ইজ আফটার দ্য অ্যাপোক্যালিপস। এটার পিছনের ব্যাক স্টোরিটা যদি একটু শেয়ার করতেন। The story is a very interesting story. The name was not after the apocalypse at the start. We were actually thinking of new names. Okay. When this band was formed, we had no idea what to do. Okay, and the fact that je amader ekta naam lagbe, we even forgot about that. So at one point, we were just calling ourselves a no name band or unnamed or to be decided. Okay, so initially namta আমরা যেটা একটা সিলেক্ট করেছিলাম was Crimson Crunch. Oh, Why nice name. Crimson Crunch? Because we thought it was catchy. And আমাদের হাতে একটা শো আসতেছিল out of nowhere. So we're like, আচ্ছা একটা নাম তো লাগবে, might as well go with this. Then it did not sit right. It did not have any meaning whatsoever. So then we tried thinking about it again. তারপর একজন বলেছিল after the apocalypse. Okay? এখন now this name had a very interesting meaning behind it. 2021 was at a time যখন আমরা কোভিডের থ্রুতে যাচ্ছিলাম, and COVID is a pandemic, in other words an apocalypse, and we thought to ourselves যে আচ্ছা কোভিড শেষ হওয়ার পরেও we're going to still remain, hence let's stick with it after the apocalypse. পরে আমরা নামটাকে আরেকটু ছোট করে ATA করে আমরা লাইক ইউজ করতাম। ওকে, সো অ্যাপোক্যালিপস মানে তো হচ্ছে ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড। Yes. সো আপনারা কি ধরেই নিয়েছিলেন যে প্রথমে আসলে এই টাইমটাতে কোভিড পিরিয়ডে আসলে ডিস্ট্রাকশন হয়ে যাবে ওয়ার্ল্ডের, বাট ইউ থট যে আচ্ছা ঠিক আছে এরপরে কিন্তু আমরা আবার নতুন করে স্টার্ট করব ওয়ার্ল্ডটাতে, আর এটার জন্য এই ব্যান্ডটা আসলে সৃষ্টি করা, এমন কিছু কি? Not really. It's like the opportunity was there and it was matching with the situation, and আমরা hopeful ছিলাম যে COVID is not going to last forever, but it Okay. is a really bad time. It is basically an apocalypse, and আমরা থাকবো even after it. We're not going to let it stop everyone. ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। আমরা কিন্তু অনেক ভালোভাবে মারজুক ভাইয়া থেকে জানতে পারলাম যে অ্যাপোক্যালিপস মানে হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে ডিস্ট্রাকশন, কিন্তু ডিস্ট্রাকশন অফ দ্য ওয়ার্ল্ড। কিন্তু ভাইয়া যেটা বললো তারা কিন্তু পরেও থাকতে চায়, পরেই কন্টিনিউ করেছে, 2021 সাল থেকে তাদের ব্যান্ডটি শুরু হয়েছে, অ্যান্ড দ্যাটস ওয়াই দ্য নেম দ্য ব্যান্ড আফটার দ্য অ্যাপোক্যালিপস। ওকে, আমি একটু শুভ MJ ভাইয়ার কাছে আসতে চাই। ভাইয়া, আপনি তো জয়েন করেছেন খুব অল্প সময় হয়েছে। এক্সাক্ট বলতে পারছি না, বাট অ্যারাউন্ড 20 ডেজ। around 20 days. Okay, so around 20 days এ আপনার কি কি এক্সপেরিয়েন্স হলো, এবং আপনি আসলে এই ব্যান্ড থেকে কি কি এক্সপেক্ট করছেন একটু যদি বলতেন অডিয়েন্সদের। ওকে, ওয়েল আমি আসলে যদি ছোট করে আমার ব্যাপারে বলতে যাই, যে আগে টুকটাক গান গাইতাম, তো তখন দেখা যেত যে মেলোডি গানটা গাওয়া হতো, সফট সং যেগুলো বলা হয় সেগুলো গাওয়া হতো। দেন ওইটার পর ফোক সংয়ের দিকে এগোলাম, ফোক গাওয়া, দেন নিজের মতো করে ফোকটাকে রক ওয়েতে গাওয়া, ফোক রক যেটা মোটামুটি ছেলেপেলেরা পছন্দ করে, তো সেভাবে করে ফোক রকটা গাওয়া। এই তো ফোক রক থেকে আস্তে আস্তে নিজেকে রকের দিকে চেঞ্জ করা, ভোকাল চেঞ্জ করা, অ্যান্ড এই জায়গায় সম্পূর্ণ মানে স্টার্ট হচ্ছে আমার শোভন ভাইকে দিয়ে, এটিএর সাথে, বিকজ প্রফেশনালি আমি ফটোগ্রাফার, অ্যান্ড অ্যাট ফার্স্ট আমি এটিএর প্র্যাকটিস প্যাডে যখন যাই, তো তখনও পরিচয়টা ছিল আমি অ্যাজ এ ফটোগ্রাফার। তখনও চিন্তা করিনি যে আমি এটিএতে ভোকাল হিসাবে আসবো। তো দেন মনে হয় অন অ্যান এভারেজ এটিএর সাথে আমি 6-7 মাস হলো পরোক্ষভাবে ছিলাম। তো এটিএতে দেন রিসেন্ট একটা অডিশন নেয় ভোকালিস্টের, তো তখন আমি বললাম আচ্ছা ঠিক আছে একটু ট্রাই করে দেখি কি হয়। দেন সেখানে আসলে সামহাউ
ফর্চুনেটলি অর আনফর্চুনেটলি আমি সিলেক্টেড হই। দেন সিলেক্ট হওয়ার পরে খুব জলদি আমার কাছে সব কিছু মনে হচ্ছে যে অল্প সময়ের মধ্যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেল। মানে প্র্যাকটিস, প্যাডিং করা, রক গান গাওয়া, অ্যান্ড খুব রিসেন্ট একটা আমাদের সং বের হলো, যাযাবর রিলিজ হলো, তো এইটার রেকর্ডিং রিলিজ। তো হ্যাঁ, অনেক নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আর কি, মানে আমার সাথে নতুনই সব কিছু হচ্ছে। ওকে, সো আপনি কি আগেও কোনো ব্যান্ডের সাথে কাজ করেছেন? না, কোনো ব্যান্ডের সাথে আগে ওইভাবে কাজ করা হয়নি আমার, বাট ভোকাল দিতাম আর কি টুকটাক। ওকে ওকে, সো অবশ্যই আমরা কিন্তু, যেহেতু আপনি ভোকালিস্ট, আপনার কাছ থেকে অবশ্যই গান শুনবো, অ্যান্ড অফকোর্স সবাই মিলেই আসলে পারফর্ম করবেন নিশ্চয়ই। সো আমি এখন একটু বেসিস্ট ভাইয়ার কাছে আসতে চাই, ইয়াস, শোভন ভাইয়ার কাছে। সো আপনার জার্নিটা একটু যদি শর্টলি বলতেন, যে আপনি আবার মানে কোথায় কোথায় ছিলেন বা কোথায় কোথায় কাজ করেছেন, একটু যদি বলতেন। আচ্ছা, আমি আসলে প্রথম আমি মিউজিক শুরু করি আমার ফ্রেন্ডদের সাথে, স্কুল ফ্রেন্ডদের সাথে 2009 আর কি। তো তখন হচ্ছে আমরা জাস্ট জ্যামিং করতাম আর কি, 4 জন ফ্রেন্ড। তো তখন ওই জ্যামিং করতেছি, মিউজিক করতেছি। তো এর মধ্যে হচ্ছে আমাদের 4 বন্ধুর মধ্যে একজন হচ্ছে দেশে বাইরে চলে গেল আর কি। তো তারপরে আসলে ব্যান্ড আসলে যেটা হয় আর কি, একজন চলে গেলে তখন ওটা আসলে কন্টিনিউ করা হয় না। আরেকজন গাজীপুরে ভার্সিটিতে ভর্তি হলো। তো এইসব কারণে আসলে ওই ব্যান্ডটা আর হয়নি। তারপরে আমি জয়েন করি, ওটাও আসলে আমার বয়সী সবাই, আমার ব্যাচমেট ছিল। তারপরে খিলগাঁও একটা ব্যান্ডে জয়েন করেছিলাম, মাত্রা। ওটাতে প্রায় 1 বছরের মতন ছিলাম। ওইখানে থেকে ইয়ে হওয়ার পরে আমি কিছুদিন আমার নিজের স্টাডির জন্য একটু ব্রেকে ছিলাম আর কি মিউজিক থেকে। তারপরে আমি বিভিন্ন জনের কাছে শেখা শুরু করি আর কি। আমার যার আসলে মূল আমার যে বেজ ইনস্ট্রাক্টর আহমেদ আদনান আলম ভাইয়াকে স্মরণ করছি। আমি ভাইয়ার প্রতি চিরকৃতজ্ঞ। আজকে আমি যতটুকু যা হয়েছি ভাইয়ার অবদান। তো ভাইয়া আসলে আমাকে একেবারে হাতে ধরে শিখাইছে বেসটা। আর অবভিয়াসলি আমার বেজের আইডল তো বেজ বাবা সুমন ভাই, বাংলাদেশের অসংখ্য বেজদের আইডল উনি একজন ট্রু ফাইটার। আমরা সবাই জানি উনি ক্যান্সারের সাথে ফাইট করছে এবং ওনার অসীম মনোবলের জন্য এটা সম্ভব হয়েছে। তো আমি আদনান ভাইয়ের কাছে শিখতাম। এর মধ্যে আদনান ভাইয়ের কাছে শেখার পরে আমি শেখা শুরু করি নাগরিক ব্যান্ডের বেসিস সালেক ভাই। তো ওনার কাছে বেশি দিন যাওয়া হয়নি। উনি আমাকে বললেন যে তুমি তো যা শিখছো আলহামদুলিল্লাহ, তুমি এখন প্র্যাকটিস করো, ব্যান্ড খোঁজো। একটা ব্যান্ডের সাথে আসলে তোমার প্র্যাকটিস দরকার, ঘরে বসে প্র্যাকটিস করলে আসলে নিজের ডেভেলপমেন্ট হবে না। তো তারপরে আমি বিভিন্ন ব্যান্ডে বাজিয়েছি। তো আসলে বাংলাদেশে আমাদের যেটা হয়েছে, যেটা শুরুতেই বললাম, ফ্রেন্ডসরা মিলে ব্যান্ড করলে কোনো একটা কারণে কন্টিনিউ করা হয় না। তো আলহামদুলিল্লাহ এইটিয়াতে এই ইয়েটা নাই। মার্জুক ভাইয়াকে আমি থ্যাঙ্কস দিব, উনি যেভাবে আসলে ব্যান্ডটাকে আগলে রাখছেন। আলহামদুলিল্লাহ আমার জার্নিটাও কিন্তু ওভাবে শুরু। আমি শুরুতে বলছি একটা পোস্ট দিয়েছিল, তা আমি জয়েন করেছি। তারপরে তো আমাদের 2 জন মেম্বার চেঞ্জ হয়েছে, আবার 2 জন মেম্বার এসেছে। আর আসলে প্র্যাকটিসের মধ্যে থাকলে হয় কি, তখন আমাদের ব্যান্ড মেম্বারদের মধ্যে ফ্রাস্ট্রেশন হয় না। আমাদের একটা ব্যান্ড হচ্ছে স্মুথলি চলতে থাকে। আর হচ্ছে একটা কথাই তো আছে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। তো প্র্যাকটিসটা থাকলে তখন আই থিঙ্ক কোনো সমস্যা হয় না। একসাথে প্র্যাকটিস করতে গেলে তখন অনেক কম্পোজিশনের আইডিয়া আসে, অনেক মিউজিক আমরা নিজেদের আইডিয়া শেয়ার করতে পারি। আসলে মিউজিকটা হচ্ছে এরকমই আর কি, সাধারণ ব্যাপার। একসাথে থাকলে যেটা হয় একটা বেস্ট আউটপুট আসে। ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে ব্যান্ডের কনসেপ্টটাই হচ্ছে এরকম। ব্যান্ড আসলে একসাথে থাকাটা, আপনি বড় বড় ব্যান্ডের দিকে তাকালেও আপনি মেগাডেথ, আয়রন মেডেন, মেটালিকা, তারাও কিন্তু ওরকমই একসাথে থেকেই তারা মিউজিক প্রডিউস করছে। আমি দেশের বাইরের মধ্যে আমি স্টিভ হ্যারিসকে পছন্দ, আমার স্টিভ হ্যারিসের বেস প্লেন পছন্দ, ওনাকে ফলো করি। রেড হট চিলি পেপারসের বেসিস্ট ফ্লি, উনি আমার অসম্ভব পছন্দের একজন। তারপরে আমি স্টুয়ার্ট হ্যামকে ফলো করি, উনি অনেক ওনার প্লেইং হচ্ছে অনলাইনে অনেক লেসন উনি দেয়। রিসেন্টলি হচ্ছে স্কট, উনি অনেক অনলাইনে লেসন দিচ্ছে। ওনারাই হচ্ছে আমার আইডল আর কি। ওনাদেরকে দেখে যতটুকু পারছি শিখছি, এখনও শিখতেছি। আসলে কিছুই পারি না বলতে গেলে, শিখতেছি আর কি। আপনাদের দোয়া এবং আশীর্বাদ থাকলে আমি আমার ব্যান্ডকে নিয়ে এগিয়ে যাবো। আমি নিজেকে নিয়ে চিন্তা করি না। আমি সবসময় পরিচয় দিতে চাই আমি এটিআর বেসিস্ট, আফটার ডায়াবেটিস বাংলাদেশের বেসিস্ট, এটাই পরিচয় দিতে চাই, এটাই আমার পরিচয়। আমি ব্যান্ডকে নিয়ে আমি আগাতে চাই যতদূর পারি, আমাদের মূল লক্ষ্য হচ্ছে বাংলা গানকে প্রতিষ্ঠিত করা, এটাই।
আচ্ছা, আপনি বলেছেন যে আপনাদের লাইন আপ অনেক বেশি চেঞ্জ হয়েছে। সো যেহেতু মারজুক ভাই অনেক পুরানা এই ব্যান্ডের সাথে প্রথম থেকে আছে, সো মারজুক ভাইয়ের কাছে আমার ছোট্ট একটা কোয়েশ্চেন যে এত লাইন আপ চেঞ্জ হওয়ার কারণটা কি? Well, there's so many reasons. Okay. So many reasons. যখন আমাদের প্রথম শোটা হইলো তখন we had this feeling যে আমরা আগাতে পারবো, একটা হোপ আসছিল যে এটা you know what, we can be even more as a band. So ওই দিক দিয়ে some of us wanted to go further ahead, যে আরো ভালো হইতে হবে. So then in order to get ahead, we had a bit of disagreements or misunderstandings. Okay, and some of এটা us, কম বেশি আসলে it's very টুকটাক হয়ে common. থাকে। It happens হ্যাঁ। everywhere. Okay, I wasn't surprised when it happened here. I saw it coming when people wanted to advance. ওকে, Okay, so and when you really want to focus on music, you need to realize that there's a lot of things you have to sacrifice. You have to sacrifice your free time. You have to invest that into thinking of new ideas, new scales, new tunes, all of that. And some of us were trying to get ahead in life in other ways. Some of us, Exactly. maybe we don't want to put that much time into practicing. Maybe we want to settle down. So misunderstandings, disagreements happen from that. Then there are times when, well, it becomes just too much. There are times when in our band the pressure was quite a lot, especially when, well, hinting to our own name, when we were facing an apocalypse of our own, and it just wasn't working. Everyone wanted to give up. একজন পর একজন like give up করে ইন্সপিরেশনটা হারায় ফেলে, ইচ্ছাটা হারায় ফেলে, আচ্ছা। and then দেখা যায়, বোঝা যায় যে মন দিয়ে আর বাজাচ্ছে না, এফোর্ট দিতে পারছে না, and you can't exactly force a person to stay at a place where they don't want to stay. So they all have their own unique reasons, and every time whenever a person has to be let go or they want to leave, we make sure that they are remembered honorably. I mean, by they did their best, there's no denying that, and we wish to honor them for that, no matter how long they've been here, no matter how little they might have done. ওকে, সো Honor is important. ওকে, you were in any other band? I have been in many bands. Okay, My so first one where I got a bit serious in was from my university life. This band is called Psychopaths. Okay, okay, and there were lots of ups and downs over there as well, but they're doing pretty well. We are doing very well. I used to play the guitar over there, but later on, due to certain reasons, I shifted to playing the bass over there. Okay, because a bassist is far harder to find than a guitarist. And then very recently I joined another team called Executioner Steel. Okay, they are your pure heavy metal band. Heavy metal is what they honor, heavy metal is what they represent, and they will continue representing it as long as the band is alive. And believe me when I say that this band will refuse to die. The power, the strength that they have, and the motivation, they're never going to fail, they're never going to fall. So yeah. okay, so you are still working in Executioner still? I am. ওকে, অ্যান্ড আরেকটা ব্যাপার জানতে চাই, সেটা হচ্ছে যে এতগুলো ব্যান্ডের সাথে যে কাজ করা, সো ইভেন আফটার দ্য অ্যাপোক্যালিপসেও তো একদম শুরু থেকে 2021 থেকে, তাহলে এর মধ্যে আপনার মানে পছন্দের কেউ কোনো আর্টিস্ট কি আছে? হ্যাঁ, এটাই যদি একটু বলতেন। এখানে পছন্দের আর্টিস্টের মধ্যে, how do I say this? It kept on changing as time passes. Eventually I came to a point যেখানে আমার পছন্দের artists are নাই, but artists who can teach me something. So I am constantly looking for new songs, new people, new releases. Okay, having favoritism is something I've forgotten, but having something to appreciate, now that there's a lot of that over there. Like me jodi, let's say Nemesis or Kotha Bolo, there are so many of their songs that I just appreciate, and like I can learn this from this song, I can learn that, I can be a better musician, I can understand better. Okay, In one way they become a favorite. At the same time there's Warfaze. Okay, Warfaze na ganjeta, that is just so heavy, that is so powerful. And there's so many more. I'm like, there's always Purnota and everyone loves that, but
it feels wrong when I say যে favorite. You okay? actually look up to those bands, I right? look up to them. I try to learn as much as I can. ওকে নাইস অ্যান্ড এখন যদি আমি বলতে চাই যে আপনাদের কিছু গান আছে মানে কিছু অরিজিনাল ট্র্যাক আছে সো সেগুলো নিয়ে যদি একটু কেউ শেয়ার করতে চাইতেন ওকে Right. So we যেমন honor. আপনাদের অরিজিনাল ট্র্যাক আছে তোমার শেষ যাত্রা অ্যান্ড আরও আছে ডিজোলেশন সো সেগুলো স্টোরি অবশ্যই জানতে চাই কিন্তু তার আগে আরও একটা ব্যাপার জানতে চাই সেটা হচ্ছে আপনাদের নতুন একটি গান রিলিজ পেয়েছে সেটার কথা না বললেই অ্যাকচুয়ালি হবে না কারণ অডিয়েন্স অনেকক্ষণ ধরে ওয়েট করছে সম্ভবত সেই গানের ব্যাপারে জানার জন্য দ্যাট ইজ যাযাবর রাইট সো সেখানে কে কে কাজ করেছে শুভ ভাই কি সেখানে ছিলেন হ্যাঁ আনফরচুনেটলি সেটার ভোকালিস্ট আমি আচ্ছা আচ্ছা জি। অ্যান্ড ভাইয়া তো নিশ্চয়ই ছিলেন হ্যাঁ আমাদের এই লাইন আপটাই রিলিজ হয় এটা এখন আমরা যে ও, লাইনআপটা আছি আচ্ছা। আমরাই যাযাবরটা কি বলছি There's a lot more story to this. পেছনেও কিছু অনেক A lot of a big story. সে ভালো বলতে পারে আচ্ছা আচ্ছা বিগ স্টোরি কিন্তু আমি সবার থেকে এটার ব্যাপারে জানতে চাই বিকজ অফ যাযাবরটা কিন্তু হচ্ছে আপনাদের লাইন আপের ফার্স্ট ট্র্যাক যেটা কিনা 7th মেতে রিলিজ হয়েছে রাইট অ্যান্ড Correct. হচ্ছে 7th মেতে রিলিজ হয়েছে আপনাদের ট্র্যাকটা আর যেটা কিনা একদমই অনেকগুলো প্ল্যাটফর্মে রিলিজ হয়েছে সো একটু যদি আপনি বলতেন এখানে I would want to rectify on thing. অনেকগুলো Okay. প্ল্যাটফর্মে আমরা এখনো রিলিজ এখনো করি করেন। নাই একমাত্র ইউটিউবে আছে। ইউটিউবে আছে আচ্ছা আচ্ছা We have plans of releasing it in more platforms. Now, the story of this song, it's actually kind of funny. If I have to be completely honest, I'm not that big of a fan of this song myself. It's Acha. just when we first had the idea of this song, I think it was back in 2022. যে নতুন গান okay and তখন যে গিটারিস্ট ছিল he was you know আমরা একদিন আড্ডা মারছিলাম and আমি তখন প্রচুর ব্লুজ বাজাই okay I was having a very bluesy phase so আমি ব্লুজ বাদে কিছু বাজাতে চাইতাম না I would look up to blues artists and I would just replicate what they play so he was like if whether I play anything metal or not okay and I'm like আমি অনেক আগে মেটাল বাজাইতাম এখন বেশি একটা বাজাই না so he wanted to see what I can do so তখন যাযাবরের যে স্টার্টিং যে গিটারের রিফ বলে ওইটা আমার হাতে এসে পড়লো আর ওইখান থেকে গানটা শুরু হলো eventually লিরিক্স বানানো হলো ড্রামারের কাছে আনা হলো ড্রামার ইচ্ছা মতন যা ইচ্ছা বসাই দিল until we finally found something that sticks and then we're like okay the song is actually going pretty good it's nothing special but it's nothing bad okay আচ্ছা so we're like let's try to make it stage ready so that's when I think it 2022 এর অক্টোবরের শেষের দিকে আমরা যাযাবরটা প্রথম লাইভ পারফর্ম করি ওকে আচ্ছা And there were so many স্টেজ things. শো ছিল রাইট একটা স্টেজ শো আচ্ছা আর লিরিকটা আসলে আমার কাছে খুবই পছন্দ হয়েছে লিরিকটা হচ্ছে যে যাযাবরের লিরিকটা হচ্ছে সব ভেঙে দাও মুছে দাও উড়বো আমি একা সো এটা কোন কনসেপ্ট থেকে এসেছে এটা যদি মারজুক ভাই বাদে যে ভাইয়া কেউ একজন বলতেন আচ্ছা আমি যদি এই লিরিক নিয়ে যদি একটু বলতে চাই যে লিরিকটা প্রথমে একটু অন্যরকম ছিল দেন কোরাস পার্টগুলো অলমোস্ট কোরাস পার্টগুলো সেম জাস্ট লিরিকের মধ্যে একটু চেঞ্জ করা যেটা আচ্ছা আমার কাছে প্রথমে যে মার্জুক যেটা বললো যে প্রথমে যে একটা গান বানানো হয়েছে গান পারফর্ম করছে তো দেন আমার কাছে মনে হলো যে লিরিকে যদি কয়েকটা ওয়ার্ড আমি চেঞ্জ করে দেই তাহলে গানটার মধ্যে এমন কিছু মিনিং দাঁড়াবে যে এটার মধ্যে মানুষের ফ্রিডমটাকে মেনশন করবে বিকজ যাযাবর মিন্স ওয়ার্ড যাদের কোনো নির্দিষ্ট জায়গা নেই যেমন বা ভবঘুরে টাইপ যেটা হয় তো ওকে তো আমরা সবাই তো এভাবে কোথাও না কোথাও ঘোরাঘুরি করি বা পার্সোনাল লাইফের প্রত্যেকেরই এক একটা গোল থাকে গোলের পেছনে দৌড়াই কেউ অ্যাচিভ করতে পারে কেউ পারে না তো এইটার উপর বেস করেই যে ওকে মানে যত পিছুটান আছে এগুলো আমরা ব্রেক করে সামনের দিকে আগাতে চাই হ্যাঁ এটা আসলে আপনাদের ব্যান্ডের নামের সাথেও ম্যাচ করছে যে আফটার দ্য অ্যাপোক্যালিপস নামটা যেরকম আর ফার্স্ট ট্র্যাকের টাইটেলটাও সেরকমই মনে হচ্ছে আচ্ছা আমরা কিছু কমেন্টে চলে যেতে চাই অনেকক্ষণ ধরে
অডিয়েন্সরা ওয়েট করছে আপনাদের সাথে কথা বলার জন্য। সো দেখতে পাচ্ছি আমার সাথে আছে ফার্স্ট কমেন্ট সূক্ষ্ম সর্দার লিখেছে শুভ MJ রক। ওকে রক্স ওকে থ্যাংক ইউ সুখ আওয়ার Okay. ফ্রেন্ড। আচ্ছা আশফাক আহমেদ কাইজার লিখেছে আরে শুভ MJ ভাই নাকি বিগ ফ্যান ভাই। ওকে Thank you, ভাই আর অনেক আশফাক। ফ্যান যুক্ত হয়ে গিয়েছে আমাদের সাথে। ওকে কে নাজিয়া আচ্ছা আরে শুভ MJ মইনুল শোভন মারজুক আহমেদ খান মজলিসকে দেখছি শুনছি চমৎকার লাগছে। ওকে আমাদেরও চমৎকার লাগছে তাদের সকলকে পেয়ে। ওকে MD ইমন লিখেছে তাজরিন ফেরদৌস মিস ইউ। মিস কেন করছেন আমাকে, আমি তো আছি আপনাদের সাথে, মিস করার তো কোনো কারণ নেই। ওকে হ্যালো সাকিব ওকে সাকিব সালেক লিখেছে হ্যালো ব্রাদার্স টেক লাভ। ওকে ওকে অ্যান্ড আমার সাথে আরো আছে কে নাজিয়া ওকে কিউট তাজরিন ভালো লাগছে। ওকে থ্যাংক ইউ সো মাচ কে নাজিয়া, আমারও ভালো লাগছে আপনি আমার সাথে যুক্ত হয়ে গিয়েছেন। ওকে রকিং গাইজ আচ্ছা এছাড়া আরো অনেক কমেন্ট আছে লিখেছে ওকে মাহিউল ইসলাম আছে আমার সাথে। এছাড়া ওকে সাইকোপ্যাথস আমাদের সাথে জয়েন করেছে এবং লিখেছে লাভ ফ্রম সাইকোপ্যাথস। হ্যাঁ ভাইয়া কিছুক্ষণ আগে বলছিল সাইকোপ্যাথস এর সাথেও কাজ করেছে, তাই সম্ভবত ভাইয়ার আমি একটু হ্যাঁ, হ্যাঁ। বলতে চাই যে সাকিব সালেক যাকে মেনশন করলেন উনি সাইকোপ্যাথসের ড্রামার প্লাস ফাউন্ডার মেম্বার। ভাইয়া হচ্ছে আমাদের ফ্যামিলি মেম্বারের মতন, খুবই আমাদের ব্যান্ডের একজন ওয়েল উইশার। সাইকোপ্যাথসে আমাদের মার্জুক বাজাচ্ছে বেস। আসলে সাকিব সালেক ভাইয়া সবসময় আমাদের সাথে ছিল শুরু থেকেই। ওনাদের ব্যান্ডের আরেক গিটারিস্ট অনেক হালদার সৌরভ দাদা উনিও ছিলেন। ওনাদের ভোকাল ওনার নামও আরেকজন সাকিব নাজমুস সাকিব। আমি তিনজনকে স্মরণ করছি। থ্যাংক ইউ ভাইয়ারা, আপনারা আপনাদের সাপোর্ট সবসময় ছিল আছে ভবিষ্যতেও থাকবেই আশা করি। আর জন কমেন্ট করেছে কে নাজিয়া আমার সহধর্মিণী, সেও সবসময় আমার সাথেই থাকে, আমাদের ব্যান্ডের সাউন্ড দেখে প্লাস ওদেরকে টেক কেয়ার করে যখন Okay. সমস্যা সো আসলে। কে নাজিয়া এবং সাকিব সালেক ভাইকে ওয়েলকাম অ্যান্ড অফ There কোর্স is one more thing হ্যাঁ, যেটা of course. I should have mentioned earlier. যে কমেন্ট করেছে সাকিব সালেক ভাই, হ্যাঁ। he is also a founding member of ATA when it was first formed. ওকে So ওনাকে আসলে ডাকা হয়েছিল সাইকোপ্যাথস থেকে, who helped us form this band. So he has a lot of history with us as well. And yeah, this journey could not have started without Sakib Salek Bhai being one of the founder members. So lots of love back to him. ওকে আচ্ছা ওকে আচ্ছা এরপরে আমার সাথে আছে মাহিউল ইসলাম লিখেছে আপু প্লিজ রিড দ্য কমেন্টস নিড মারজুক টু গিভ মি অ্যাটেনশন। আচ্ছা ATA রক্স Need Acha. Marzuk to give attention? আচ্ছা What am I, his babysitter? Fine, take some attention. আচ্ছা আচ্ছা এছাড়াও আমার সাথে আচ্ছা আচ্ছা নাইমুল হাসান আসসালামু আলাইকুম তাজু আপু কেমন আছেন প্রেজেন্ট প্লিজ। ওয়ালাইকুম আসসালাম, কিন্তু নাইমুল হাসানকে আমি অনেকক্ষণ পরে দেখতে পেয়েছি, সমস্যা নেই, তাও তুমি যুক্ত হয়েছো এতেই আমি খুশি। মুমিনুল শোভন সাউন্ডস গুড। আচ্ছা মমিনুল শোভন কিন্তু আমাদের সাথে এখানেই আছে, সম্ভবত তার স্ত্রী হয়তো বা কমেন্টই করেছে এখানে আমাদেরকে। অ্যান্ড সাউন্ডস গুড, এক্স্যাক্টলি সাউন্ডস গুড। সো সাউন্ড গুডের কথা থেকে কিন্তু আরেকটা কথা চলে আসে, আপনাদের যেহেতু ফার্স্ট ট্র্যাক যাযাবর রিসেন্টলি রিলিজ পেয়েছে, সো সেটা যদি আমরা না শুনি তাহলে আসলে শোই ইনকমপ্লিট থেকে যাবে। সো আই ওয়ান্ট টু হিয়ার ফিউ লাইনস অফ দ্যাট সং ফ্রম অল অফ ইউ। Like live, or do you want to hear the release version? Anything you guys prefer. লাইভ ভার্সন A live version, because Jajapur Batate Gele, we need a lot more instrument, and we are going to need a dedicated electric guitar. Okay, electric guitar ছাড়া যদি সেটা না play হয়, but It's going to sound weird. we need to hear any of the performance if you guys would like to. Well, we can give a small sneak peek of our second song, the one that's Okay. going to come hopefully in the next month or so. Okay. এই গানের নাম হচ্ছে শেষ যাত্রা। শেষ যাত্রা, হ্যাঁ Yes. শেষ যাত্রার কথাই আমি বলছিলাম, অ্যান্ড যেটা কিনা অনেক জায়গায় কিন্তু আপনারা অলরেডি পারফর্ম করে ফেলেছেন, Not quite. আমার শেষ যাত্রা just একবার perform একবার করেছি, পারফর্ম করেছেন। but we've spread it to audience.
এক্স্যাক্টলি। সো সেটা কি এখন একটু শোনা যাবে? ট্রাই করা যায়। Ready? I'm ready. Sorry. 1 second. Sure. জীবনের অনন্ত এই সময় তোমার স্মৃতিতে ঘিরে থাকে, কেন আলো এসেও ঘিরে যায় দুঃসাধ্যতার বিভর স্বপ্নগুলো তোমার স্পর্শে বেঁচে ফিরে নতুন এক সূচনা। গভীর অন্ধকারে চলে যাওয়া আমার কাছে না ফিরে আসা। তবু এ পৃথিবী তোমার শূন্যতায় বাজায় সমবেদনা। তুমি কেন চলে গেলে তোমার শেষ যাত্রা? প্রতিদিন আমি ভেবে যাই কেমন তোমার নতুন ঠিকানা, যেখানে পাখিরা মিলিয়ে যায় মেঘেদের শেষে। কোনো এক অদৃশ্য পার্থিব জীবন স্থিরতার ফলনায় ফেলে তোমাকে নিয়ে বেঁচে ফিরে জড়তার মাঝে। গভীর অন্ধকারে তোমার চলে যাওয়া আমার কাছে না ফিরে আসা। তবু এ পৃথিবী তোমার শূন্যতায় জানায় সমবেদনা। তুমি কেন চলে গেলে তোমার শেষ যাত্রা? হঠাৎ কোনো এক সকালে তোমার চলে যাওয়ায় আমি যেন নতুন এক হতাশা ঘেরা পৃথিবীতে গভীর অন্ধকারে
শূন্যতায় জানায় সমবেদনা তুমি কেন চলে গেলে তোমার শেষ যাত্রায় ওকে ওয়েল মানে এই গানটা অ্যাকচুয়ালি এরকম না, এমন না, মানে লিরিক এটার মধ্যে আরো অনেক কিছু আছে। গানটা ইটস মাচ লঙ্গার, বাট আমরা অ্যাকোস্টিকের সাথে গানটা আসলে প্লে করা একটু ডিফিকাল্ট। বাট আমি বলতে চাই যে আমি যখন গানটা শুনছিলাম আমার কাছে মনে হচ্ছিল গানটা যেন শেষই না হয়, যেন আরো শুনি, মানে লিরিক পাশাপাশি সমস্ত কিছু এত সুন্দর। একটু বলতে চাই, আমাদের এই গানটা আমরা যখন এমনি প্র্যাকটিস করি, এখন তো রিলিজ হয় নাই, কাজ করতেছি আমরা, এমনি রিলিজ এই গানটা আমরা প্র্যাকটিস করলে 7.5 মিনিটের উপরে হয়ে যায় আর কি। আর অনেক হেভি ইনস্ট্রুমেন্টের, অনেক ড্রামসের ওয়ার্ক আছে, অনেক গিটার ওয়ার্ক আছে। তো এখানে আসলে জাস্ট একটু পরশ দিলাম আপনাদেরকে, এটা রিলিজ হলে তখন বুঝতে পারবেন। ওয়াও, উই আর ইগারলি ওয়েটিং ফর দ্য সং। আর এটার জন্য আসলে এখানে আমরা আমাদের সর্বোচ্চ এফোর্ট দিয়ে কাজ করছি। এটাও আমাদের এই গানটা নিয়ে আসলে আমাদের অনেক আশা, অনেক দিন ধরে কাজ করছি। বিশেষ করে মার্জুক অনেক বেশি পরিশ্রম করতেছে, আর আমি আশাবাদী যে এখন আমাদের নতুন লাইন আপ নিয়ে বিশেষ করে তালহা এবং শুভ ওদের এফোর্টের গানটা আরো প্রাণ পাবে এবং আরো অনেক ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ। আমার কাছে যেহেতু অনেক বেশি ভালো লেগেছে, আই এম শিওর অডিয়েন্সদের কাছেও এই গানটা অনেক বেশি ভালো লাগবে। অ্যান্ড এই মুহূর্তে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমরা কিন্তু একটা শর্ট ব্রেকে চলে যাব, অ্যান্ড ব্রেকের পরে ফিরে এসে আরো আড্ডা হবে। সো সেই পর্যন্ত কিন্তু সবাইকে সাথেই থাকতে হবে, লাইভে থেকে কোথাও চলে গেলে হবে না। Radio Dinrat 93.6 FM, your ultimate folk station. গানে গানে সুরে সুরে Radio Dinrat 93.6 FM. ডিয়ার লিসেনার্স, গান বিজ্ঞাপনের পর এবার দাওয়াতের পালা। আমি আর তপু যাচ্ছি এবার অভিনেত্রী জয়া আহসানের বাসায়। পোলাওয়ের দারুণ ঘ্রাণ তো। আরে তোমরা ভেতরে এসো, ব্যাপক আয়োজন দেখা যাচ্ছে। তেমন কিছু না। বাহ, পোলাওটা কিন্তু দারুণ। আমার পোলাও সবসময় সবসময়, কিন্তু কিভাবে? চাষি সুগন্ধে চিনি গুঁড়া চাল, এটাই বেস্ট। পোলাও বা খিচুড়ি যাই করো তারিফ আসবেই। যেমন ঝরঝরে, স্বাদেও দারুণ। আর ঘ্রাণটা বাইরে থেকেই পাচ্ছিলাম। চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল, গর্বের ফসল। Radio Din Raat 93.6 FM. Light up your world. শুনছেন রেডিও দিনরাত 93.6 FM. গানে গানে সুরে সুরে রেডিও দিনরাত 93.6 FM. শুনছেন রেডিও দিনরাত 93.6 FM. Light up your world. সড়ক দুর্ঘটনা এড়াতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। ওভার স্পিডিং বা অতিরিক্ত গতিতে গাড়ি কিংবা মোটরসাইকেল চালানো, মোড় ঘোরানোর সময় ওভারটেকিং করা এবং লেন পরিবর্তনের সময় ইন্ডিকেটর লাইট না জ্বালানো, এখান থেকে হতে পারে কোনো গুরুতর সড়ক দুর্ঘটনা। ট্রাফিক আইন মেনে চললেই কমে আসে দুর্ঘটনার সম্ভাবনা। আসুন ট্রাফিক আইন মেনে চলি, সুস্থ থাকি, সুন্দর থাকি, নিরাপদ থাকি। জনস্বার্থে
রেডিও দিনরাত 93.6 FM। প্রতিকারের চেয়ে প্রতিরোধী উত্তম। ডেঙ্গু জ্বরে যেন আক্রান্ত না হই, সেজন্য আমাদের উচিত কিছু জরুরি বিষয় সম্পর্কে জেনে রাখা। জনবসতিপূর্ণ এলাকায় না থাকা, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, মশা তাড়ানোর ঔষধ ব্যবহার করা, বাইরে যাওয়ার সময় ফুলহাতা জামা ব্যবহার করা, মোজা পরা, জানালায় নেট লাগানো অথবা দরজা জানালা বন্ধ করে রাখা। জেনে রাখা ভালো, সাধারণত দিনের বেলা ও সন্ধ্যার সময় ডেঙ্গু মশা কামড়ায়। জনস্বার্থে রেডিও দিনরাত 93.6 FM। Radio Dinrat 93.6 FM, your ultimate folk station. Abda Buzz. Okay, welcome back once again. কথা হচ্ছিল আফটার দ্য অ্যাপোক্যালিপস ব্যান্ডের সাথে অ্যান্ড এই মুহূর্তে অনেক কোয়েশ্চেন নিয়ে কিন্তু আমিও আছি। সো আমি এখন মারজুক ভাইয়ের কাছ থেকে একটু জানতে চাই যে আপনাদের একটা ট্র্যাকের ব্যাপারে, which is ডেজোলেশন। ওকে, ডেজোলেশনের ব্যাপারে যদি একটু কাইন্ডলি বলতেন। Desolation was supposed to be our very first composition. Ganta ready kore, it was completely done. It was ready from start to the finish. And we had mixed feelings about it, in the sense that this was a complete English song. We did not have any Bangla lyrics planned out for it. So whenever we thought about performing it on stage, we're like, majority crowd, they want Bangla music, they want Bangla songs, and this is Bangladesh. So ultimately Desolation, even though এটা আমাদের একদম প্রথম গান properly composed হয়েছিল before Jajabor, we did not see a good future for this song. We're not gonna get the crowd that we want from here. We're gonna get a crowd from outside the country, yes, but we also want to have a crowd from within the country. We want people to be able to understand our lyrics and what we're trying to convey. So Eganta, from then indefinitely on hold out, and it's gonna stay like that for a while until we find a good opportunity to release it. To start recording it. ওকে, সো এটা কি রেকর্ড করা হয়েছে? রেকর্ডিংটা কিছুটা আমি আমার নিজে থেকে আমি করে রেখেছিলাম, ইফ উই এভার হ্যাভ টু গো টু ইট, বাট আমরা ফুল অন রেকর্ডিং এখনো কমপ্লিট করি না। আচ্ছা, সো কতদিন নাগাদ এটা আসতে পারে, মানে কতদিনের মধ্যে? উই আরন্ট এক্স্যাক্টলি শিওর। গানটা আছে, বাট দ্য intention, that's where we're stuck. It is an English song. We feel it's not going to be received properly right now. So আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা at the moment আমরা এই অবজেক্টিভ নিয়ে চালাচ্ছি যে আমরা 5টা গান রিলিজ দিব। 5টা গান রিলিজ দিয়ে then we can go back to thinking about Desolation, যে হ্যাঁ 5টা বাংলা গান হইলো, now we can try and spread out to a broader crowd. তখন Desolation কখনো আমি ব্যান্ডে উঠাবো যে আমাদের এই গানটা আছে, ইংলিশ একটা সং, why not go for it? ওকে, আমরা ডেজোলেশনের জন্য অপেক্ষায় থাকবো ইনশাল্লাহ। অ্যান্ড এখন আমি একটু ভাইয়ার কাছে আসতে চাই, শোভন ভাইয়ার কাছে। ভাইয়া, 2022 এবং 2023 দুটো বছরেই কিন্তু আপনাদের একটি কনসার্ট হয়েছে, বিজয় উল্লাস কনসার্ট। সো বিজয় উল্লাস কনসার্টটা কি আপনারা প্রতি বছরই করার ট্রাই করেন, এমন কিছু কি? আচ্ছা, আমি একটু বলি। তানরাত ইনস্টিটিউট অফ বাংলাদেশ, ওটার ফাউন্ডার হচ্ছে তানজিম রাব্বি ভাই। আমি ভাইয়ের প্রতি চিরকৃতজ্ঞ। ওনারা ওই ইনস্টিটিউটের পক্ষ থেকে অর্গানাইজেশনের প্রতি বছরেই শো হচ্ছে, এরকম বড় বড় শো ওনারা অর্গানাইজ করছে। তা আমার প্রথম পারফরমেন্স ছিল যমুনা ফিউচার ব্যাক ওপেন এয়ার, যেটা ছিল ওইটাতে অনেকগুলো ব্যান্ড ছিল, অনেক বড় বড় ব্যান্ড, তাদের সাথে আমরা স্টেজ শেয়ারের সুযোগ পেয়েছি। তো ওইখানে পারফর্ম করার পরে তারপরে ওইটা ছিল আমাদের 2022-এ আর কি, 22
হ্যাঁ 23-এ হ্যাঁ 2023-এ ছিল যমুনা ফিউচার পার্ক। হ্যাঁ, তো যমুনা ফিউচার পার্কে 2023-এ করলাম। তো তারপরে হচ্ছে ভাইয়ার আরেকটা শো ছিল, এটা হচ্ছে আপনার হাতির ঝিলে। ওটা হচ্ছে ওটা ঠিক তার পরের বছরেই, ওটা আমরা অক্টোবর মাসে করছিলাম। ওখানেও বড় বড় ব্যান্ড ছিল, বাট ভাইয়ারা হচ্ছে ওইখানেও আমাদের উপরে আস্থা রেখেছে। তো ওই বিজয় উল্লাস কনসার্টের বিষয়টা হচ্ছে যে ওখান থেকে ভাইয়ারা যখন ওই যমুনা ফিউচার পার্কের ওপেন এয়ার শোটা করার পরে ওনারা অনেক রেসপন্স পেয়েছিলেন আর কি, যে এরকম শো। তারপরে হচ্ছে ওই দ্বিতীয় শোটা হাতির ঝিলে করে আর কি। ওইখানে ওটা ছিল ওটা একটা চ্যারিটি কনসার্টের মতো আর কি। ওখানে হচ্ছে বনলতাদের সাহায্যের যাত্রা আর কি। ওখানেও অনেক বড় বড় ব্যান্ড ছিল আর কি। তো আমরা ওইখানে একটা মজার স্টোরি হচ্ছে যে আমরা আমাদের পারফরমেন্সের পরেই কিছু সময় পরেই বৃষ্টি শুরু হয় আর কি। আচ্ছা। তো পরের যে বড় ব্যান্ডরা ছিল তাদের বৃষ্টির মধ্যে প্রোগ্রামটা হয়েছে আর কি। তা আমি এখানে তানাদের ইনস্টিটিউট অফ বাংলাদেশ তানজিম রাব্বি ভাইকে ধন্যবাদ দিতে চাই। ওনারা সাহসিকতার সাথে প্রোগ্রামটা শেষ করতে পারছে আর কি। পরে এই বছরেও একটা ওনাদের বড় প্রোগ্রাম ছিল, আনফর্চুনেটলি হচ্ছে প্রোগ্রামটা আসলে এইসব প্রোগ্রাম তো 1 মাস আগে থেকে প্ল্যানিং হয়। তো এটা হচ্ছে প্রোগ্রামটা যে হবে তারিখটা পড়ে গেছিল হচ্ছে শবে বরাতের রাত্রে আর কি। তো পরে শেষ মুহূর্তে এসে ওটা স্থগিত করা হয়, বাট প্রোগ্রামটা হবে আর কি। এবং ওখানেও আমরা অন্তর্ভুক্ত আছি। যদি প্রোগ্রামটা হয় আমাদেরকে ভাইয়া ডাকবে। আর তারপরে তারা ইনস্টিটিউট অফ বাংলাদেশে আরেকটা প্রোগ্রামের মধ্যে ওনারা অর্গানাইজ করেছিলেন আইইউবিতে। তো ওনারা আসলে আমাদের মিউজিশিয়ানদেরকে প্রমোট করতেছে। আমরা ছোট ছোট বড় বড় ব্যান্ডের পাশাপাশি ওনারা ছোট ব্যান্ড আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছে, আমাদেরকে নিয়ে ভাবছে, আমাদেরকে সুযোগ করে দিচ্ছে প্রমাণের। তা আমি এই প্রোগ্রামের মাধ্যমে একটু সবার কাছে অনুরোধ করতে চাই, আমরা যারা নতুন মিউজিক করছি, ছোট ছোট ব্যান্ড আছি, আপনারা একটু আমাদেরকে কনসিডারেশনে রাখবেন। কারণ আমরা বাংলা গান প্রতিষ্ঠার জন্য চেষ্টা করছি, সংগ্রাম করে যাচ্ছি। আমাদেরকে যদি আপনারা কোঅপারেট করেন, আমরা আরও ভালো মিউজিক উপহার দিতে পারবো। আসলে এটা তো একটা অ্যাপ্রিসিয়েশনের ব্যাপার। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, যেমন আজকে এখানে এসেছি, অনেকে আমাদের সাথে আছেন। তা আমি এটাই চাই, এটাই অনুরোধ থাকবে, আমাদের গান আপনারা শুনবেন, বাংলা গান। আমরা নতুন আপকামিং যে ব্যান্ডগুলো আছে তাদেরকে সাপোর্ট করবেন, তাহলে আমরা একদিন আমরা বাংলা গানকে প্রতিষ্ঠিত করতে পারবো। দেখেন বাইরে ওয়েস্টার্ন মিউজিক অনেক সমৃদ্ধ, অনেক বড় বড় ব্যান্ড আছে, তারা বছরের পর বছর মিউজিক করছে, কিন্তু আমাদের গান কি ওয়ার্ল্ডের আনাচে কানাচে পৌঁছাতে পেরেছে? হ্যাঁ, হয়তো প্রয়াত আইয়ুব বাচ্চু স্যার উনি ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে ওখানে প্রোগ্রাম করতে পেরেছেন, তারপরে মাইলস করছে বাইরে ওয়ার্ল্ড ওয়াইড প্রোগ্রাম। বাট আমরাও করতে চাই। আমরা দেশেই শুরু করি, দেশে আমাদেরকে সুযোগ করে, যদি এই সমস্ত প্রতিষ্ঠান আমাদেরকে সুযোগ করে দেয়, তারা ইনস্টিটিউট অফ বাংলাদেশের মতন আরও অনেক প্রতিষ্ঠান আছে, তারা যদি সুযোগ করে দেয়, আমরা অবশ্যই নিজেদেরকে প্রমাণ করতে পারবো। ওই সামর্থ্য আমাদের আছে। আমরা এটিএ প্লাস আরও অনেক যারা আপকামিং ব্যান্ড আছে, তাদের ওই সামর্থ্য আছে। এখন অনেক ট্যালেন্টেড মিউজিশিয়ান আছে, কিন্তু তো আমাদের উপরে আস্থা রাখেন, আমরা ইনশাল্লাহ ভালো কিছু উপহার দিতে পারবো। অবশ্যই অবশ্যই অবশ্যই। আর এই মুহূর্তে একটা কোয়েশ্চেন আসলে সবার জন্য, সেটা হচ্ছে যে আপনারা তো ব্যান্ডে আছেন অনেক দিন হয়েছে, সো ব্যান্ডের যখন আপনারা রিহার্সাল করেন, প্র্যাকটিস করেন, তখন কি আপনাদের মধ্যে আড্ডা দেওয়া হয়, বা আপনাদের মধ্যে বন্ডিংটা কেমন? আমি একটু জানতে চাই সবার সাথে সবার। বা অনেকগুলো লাইন আপ ছিল আমি জানি, বাট যেহেতু শো ইজ আড্ডাবাজ, সো আই ওয়ান্ট টু নো অ্যাবাউট অল ইয়োর আড্ডাস অ্যান্ড এভরিথিং। হ্যাঁ, শুভ ভাইয়া যদি এই জায়গায় আমি যদি আমার এক্সপিরিয়েন্স বলে, আমি অ্যাকচুয়ালি যাই মজা করতে, মানে গান বলে না যে মজা না করলে আসলে কোনো কিছু হয় না। এক্স্যাক্টলি। আর ইন দিস প্রফেশন যদি মন থেকে জিনিসটা না আসে, তাহলে আসলে হয়ে ওঠে না। সো হ্যাঁ, নিজেকে যতটুকু পারি চেয়ার আপ রাখার ট্রাই করি সবসময়, হাসি খুশি থাকার ট্রাই করি। অ্যান্ড হ্যাঁ, প্র্যাকটিস প্যাডের মধ্যে আমরা মজা করি, মজা করার পাশাপাশি আমরা কাজও করি, শুধু মজাই করি না। মজা করলে তো আর হবে না, কাজ হবে না। এই তো, মানে নিজেদের মধ্যে আসলে ওই পরিমাণ বন্ডিংটা না থাকলে এইভাবে হয়ে উঠতো না। তো হ্যাঁ, আমাদের মধ্যে জিনিসগুলো খুবই মজাদার বলা চলে, কেমিস্ট্রিটা মজার। ওকে, মারফুদ ভাইয়া যদি কিছু বলতে চান। ওয়েল, আমি যদি অনেস্টলি বলি, ফর মি এভরি প্র্যাকটিস প্যাড বন্ডিংটা ইটস ডিফারেন্ট ফ্রম হোয়াট ইউ উড এক্সপেক্ট ফ্রম মোস্ট আদার ব্যান্ডস। আমরা এখানে এটিতে যেটা করি ইজ যে আমরা প্রায়োরিটি
ফার্স্ট প্রায়োরিটিটা দেয় হচ্ছে মিউজিক মিউজিক মিউজিক। অনেকগুলো জায়গা আপনি দেখবেন যে ইফ ইউ গো দেয়ার লাইক ওকে লেটস হ্যাভ সাম ফান অ্যান্ড দেন মিউজিক। আমাদের এটা হচ্ছে মিউজিক ফার্স্ট, ফিক্স দ্যাট, ফোকাস অন দ্যাট, ফান একদম লাস্টের দিকে পড়ে যায়। ওকে, সো আই উড সে যে কম্পারেটিভলি অন্য টিমে চেয়ে আমরা অনেক কম আড্ডা দিই আমাদের। হ্যাঁ, এটা ট্রু। মানে আড্ডাবাজি ওইভাবে হয় না, আর এক একজনের লোকেশন এক এক জায়গায়, অ্যান্ড আমরা এক একজন এক এক প্রফেশনে আছি, সো দ্যাটস ওয়াই ওইভাবে করে আসলে আচ্ছা, আড্ডাটা হয়ে ওঠে না। আড্ডাটা আসলে হয়ে ওঠে না। কিন্তু আড্ডা যদি না থাকে তখন আবার মিউজিক কিভাবে হয়? বলে না যে মিউজিকের সাথে আড্ডার একটা ওতপ্রোতভাবে জড়িত আছে, এমন একটা ব্যাপার। We do that in a very different way. Okay. You can just work like a robot. So there are times যখন আমরা একটু the word silly হয়ে যায়। For example, আমাদের ড্রামার বাজাচ্ছে out of nowhere he just starts playing something comical, যেটা হচ্ছে একটা কার্টুনের শোতে ওইটা। আমি আবার একই জিনিস শুরু করি যে আচ্ছা কেউ আমার কথা শুনতেছে না, আমি যে একটা কথা বলে যাচ্ছি সবাই বাজাচ্ছে, I just play a high pitch noise, বা আমি Guns N' Roses Sweet Child of Mine বাজানো শুরু করি সবার attention ধরার জন্য। And I think like the intention is that সবার attention grab করে, উল্টা যেটা হয়ে যায় সবাই আমার সাথে বাজানো শুরু করে। ওয়াও, নাইস। আসলে এটাই আসলে হওয়া উচিত। আসলে যে কোনো ব্যান্ডেই যদি এরকম একটা কেমিস্ট্রি থাকে বা এরকম বন্ডিং থাকে, তাহলেই হচ্ছে যে মনে হয় সেটা আসলে অনেক দিন চলবে সেই ব্যান্ডটা। ভাইয়া, শোভন ভাইয়া যদি একটু এক্সপিরিয়েন্স শেয়ার করতেন আড্ডাবাজির। আচ্ছা, আমার এইটার সাথে এক্সপিরিয়েন্স খুবই ভালো শুরু থেকেই। যেটা হচ্ছে যে আমি আসলে চাকরির পাশাপাশি মিউজিক করছি, তো শুক্র শনিবার আমার ছুটি, এই ছুটির দিনগুলোয় আমার মিউজিকের সময় দিতে হয়। তো এই যে প্র্যাকটিস প্যাড, এটা হচ্ছে আমার অক্সিজেন, মানে নিঃশ্বাস নেওয়ার জায়গা আর কি। হ্যাঁ, তা আমি ইউজুয়ালি উইকেন্ডে কোনো কাজ রাখি না, আমি প্র্যাকটিস প্যাডের জন্য মুখিয়ে থাকি, কখন প্র্যাকটিস প্যাড হবে, কখন প্র্যাকটিস হবে, কখন প্র্যাকটিসে যাব। আমি আসলে আউটসাইড আড্ডা দিই না। আমি শুরু থেকে আসলে কি আমার যিনি ইনস্ট্রাক্টর ছিলেন বেজের, আদনান আরম ভাই, উনি আসলে একসাথে 4টা ব্যান্ডে বাজাইতো। তা আমি ওনাকে প্রশ্ন করছিলাম, ভাই আপনি এটা কীভাবে সম্ভব? তখন উনি আসলে ক্রাল ব্যান্ডের বেজেস ছিল, তারপরে আরবো ভাইরাসে বাজিয়েছেন, তারপরে এয়ার অ্যান্ড এয়ারে বাজিয়েছেন, তারপরে ইকবাল আসিফ জুয়েল মাইসের ওনার একটা প্রজেক্ট ছিল এক্স ফ্যাক্টর, ওখানে উনি বাজিয়েছেন। তো উনি বলতো, দেখো আমি 4টা জায়গায় কাজ করি, আমি তো আড্ডা দিই না, আমি এখানেই কাজ করি, এটাই আমার আড্ডার জায়গা। এখানে প্র্যাকটিস করতে গেলে আড্ডা হয়, মিউজিক নিয়ে অনেক কিছু শেয়ার হয়, মেমোরি শেয়ার হয়, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার হয়, এটাই আমার আড্ডার জায়গা, এটাই আমার অক্সিজেন নেওয়ার জায়গা। তো তখন থেকে আমি আসলে ওই জিনিসটাই আমার মধ্যে অবচেতন মনে চলে আসছে আর কি। তা আমার আসলে প্র্যাকটিস প্যাড মানে আমার জন্য একটা চিল করার জায়গা, আড্ডা দেওয়ার জায়গা। আর ওরা হচ্ছে অনেক ফ্যামিলিয়ার, আমার এখন ব্যান্ডমেটরা যারা আছে, এটা না বললেই না, ওদের সাথে আড্ডা হয়, আমি খুব এনজয় করি, যতটুকু সময় আমি থাকি এনজয় করি। ওরা হচ্ছে 3 ঘন্টা প্র্যাকটিস নিতে চায়, আমি বলি না 4 ঘন্টা প্র্যাকটিস করি আর কি। তো যতক্ষণ সময় থাকতে পারি ভালো লাগে আর কি। আচ্ছা, এটা কি মানে আপনাদের প্র্যাকটিসটা কি উইকডেজেও হয় নাকি উইকেন্ডে আপনারা বেশি প্র্যাকটিসটা? আমরা মূলত আমাদের উইকেন্ডেই থাকে, শুক্রবার বা শনিবারেই হয়, যেহেতু মার্জক হচ্ছে অনেক জায়গায় অনেক জায়গায় কাজ করে মার্জক। আচ্ছা, তো মার্জকের দিক চিন্তা করে সুবিধাজনক আমরা শনিবারেই করা হয় নিয়মিত। বাট ইমার্জেন্সি কেস আমাদের যদি কোনো শো চলে আসে, যেমন আমরা বিজয় উল্লাস কনসার্ট করেছি, যে তখন আমরা মানে এই সময় করেছি আর কি, আমরা ওয়ার্কিং ডেতে করেছি। ওয়ার্কিং ডেতে করলে আমার জন্য একটু কষ্ট হয়ে যায়, তো অফিস থেকে বেরোয় আসাটা একটু রিয়ে। আমি আসলে যেটা করে আসছি এখন পর্যন্ত লাইফে, আমি সব কিছু আলাদা আলাদা রাখছি আর কি, আমার প্রফেশনাল সাইড, মিউজিক ক্যারিয়ার, তো আমার ফ্যামিলি, সব কিছু আমি একটার সাথে আরেকটা আসলে মিক্স আপ করি না কখনো। তো এইভাবে চলছে আর কি, আলহামদুলিল্লাহ। তো ওই জন্য আর কি ওইটাই উইকেন্ডেই করা হয়, শুক্র শনিবার ধরেন আর কি। আচ্ছা, মানে মোস্টলি আপনাদের প্র্যাকটিস গুলো থাকে শনিবার? হ্যাঁ, শনিবারে। আবার রেকর্ডিং এর কাজটা যদি থাকে, লাইক যেমন আমাদের শুভ আছে এখন মার্জকের সাথে, এগুলি শুক্রবার করা হয়, যদি শনিবার আমরা প্র্যাকটিস করি আর কি। এভাবে আর কি সবার সুবিধা অনুযায়ী টাইম, কারণ 5 জন মানুষের ব্যস্ততা আসলে যখন ফ্রি হয় তখন তো আসলে করতে হবে। ব্যান্ড মানে হচ্ছে এরকম, হ্যাঁ, মানে সময় সুযোগ করে সবার সময় যখন হয় আর কি, তখনই হচ্ছে আর কি প্র্যাকটিস করা হয়, পাশাপাশি গানের জন্য আপনারা প্রিপারেশন নেন। অ্যান্ড আপনাদের আপকামিং প্রজেক্ট কি আছে যদি মার্জুকটা একটু বলতেন? আমাদের আপকামিং প্রজেক্ট, বিগেস্ট বা ইভেন্টস, শোজ যদি কিছু থাকে সামনে।
আপকামিং যে প্রজেক্ট ইজ যে আমরা একটা প্ল্যান করেছি যে আমরা এই বছর আমরা মিনিমাম অ্যাটলিস্ট 3টা ম্যাক্সিমাম 5টা গান নিজের হাতে ইন্ডিপেন্ডেন্টলি যেমন যাচাপড় আমরা রিলিজ করলাম ইন্ডিপেন্ডেন্টলি আমরা রিলিজ করছি তো যাচাপড় ইজ নাম্বার 1 out of 4 or number 1 out of 3. Okay. So our plan is to do these by our own hands so that we can learn and যে আমরা future আরো যদি complicated জিনিসে যেতে চাই composition দিকে especially আমরা we can do it, we can pull it off. So this is one big project that's currently ongoing. And as for events and shows আমরা বেশ অনেক দিন ধরে একটা ব্রেক নিয়েছিলাম এই ব্রেকটা প্রায় কয় মাস 6 months almost 6 months একটা ব্রেক নেওয়া হয়েছিল লাস্ট অক্টোবর থেকে okay so we've been all focusing more on ourselves and bandar future making some well thought out decisions for the future and so with Digdia we haven't exactly done any shows or events because we weren't focusing on performing at that time এখন যেহেতু আমাদের প্রথম গানটা রিলিজ হয়েছে we are definitely going back into the performing scene আমরা আবার শো খুঁজে শুরু করব and শো যদি আমাদের কাছেও আসে who am I to deny them sometimes এসে যায় হ্যাঁ অনেক অনেক শোজ আমি দেখতে পেয়েছি অলরেডি আপনাদের ফেসবুক পেজে অনেক কিছুই আপকামিং নয় মানে যেগুলো আপনারা করেছেন সেগুলোই আমি দেখেছি যাই হোক এখন কিন্তু একটু কমেন্টে যেতে চাচ্ছি বিকজ অনেক অডিয়েন্সরা যুক্ত হয়ে গিয়েছে আচ্ছা ওকে আমার সাথে আছে প্রিয় বরিশাল লিখেছে আমার পুতুল রানী জানুটা অসম 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 ওকে থ্যাংক ইউ সো মাচ প্রিয় বরিশাল ওকে ওয়াও আরো গান হবে আচ্ছা আরো গান কি আমরা শুনবো we can play some cover songs ওকে তাহলে আমরা আরেকটা গানে যাব আরেকটা কমেন্ট পড়ে আমরা গানে চলে যাচ্ছি আচ্ছা আচ্ছা পুতুল রানী তোমাকে আজ ওখানে অনেক ছোট দেখাচ্ছে আচ্ছা আসলে 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 এখানে স্ক্রিনের মধ্যে আসলে আমরা অনেকজন আছি তো অনেকজন থাকাতে আমাকে ছোট দেখাচ্ছে কিন্তু সমস্যা নেই আগামীকালকে তুমি আমাকে আবারও বড় দেখতে পাবে ওকে যাই হোক এই মুহূর্তে আমরা আরেকটা গান শুনে আবারও কথায় ফিরবো সো we can start right নির্বাসন গানটা সবাই পছন্দ করে ওকে ইটস এনার্জেটিক সো নির্বাসন গান এটা হচ্ছে নেমেসিসের গান ওকে অ্যান্ড দিস ইজ ওয়ান পার্টিকুলার সং যেটা আমরা পারফেক্ট করতে চেষ্টা করি ইন মেনি ওয়েজ অ্যান্ড উই ফিল ইটস ভেরি আন্ডাররেটেড উই ফিল যে মোর পিপল নিডস টু হিয়ার দ্য সং নির্বাসন বাই নেমেসিস সো আমরাও শিখছি আমরাও পারফর্ম করি অ্যান্ড উইথ ডিউ রেসপেক্ট টু দি অ্যাকচুয়াল আর্টিস্ট রেডি ওকে Okay. Here we go. এতদিনের পরেও যে তুমি আসবে কখন কোথায় কার সাথে ও কিভাবে তোমার জায়গা নেইখানে তবু দেখবো তোমার রঙে জায়গা ভেসে উঠেছে তোমার জন্যে সবাই সুখে অযথা খবর রাখা পড়ে থাকা মনের মাঝে আসবে আর কবে বাস্তবতা সহসা ভোর ওঠা মোহ কাটা মহাতার সাজে রবে আবির্ভাবে অস্থিরতা তুমি আসবে বলে তাই
প্রতিক্ষণে আছে সবাই মুখরিত তোমারই গানে, আমি শুধু শুনে যাই অবিরামে রঙিন তুলোর মেঘের বৃষ্টি ছুঁয়ে থাকে তোমার সনে। ও কত জানে অযথা খবর রাখা পড়ে থাকা মনের মাঝে আসবে আর কবে বাস্তবতা, সহসা ভোর ওঠা মোহ কাটা মহাতার সাজে রবে আবির্ভাবে অস্থিরতা। মনের গভীরে আমি ভেঙে চলেছি সবই, নতুন সুরে ভাবি আশা সব দূরে সরে যায়, হতাশা আমায় খুঁজে পায় অসহায় কল্পনায় কোথায় তুমি। প্রার্থনায় রয়েছি অযথায় অপেক্ষার পরে ছেঁড়া স্বপ্ন বুনে যায় অসম্ভবে লেখা পথে সাদা গানে নতুন সুর হাত বাড়ানো তোমার দিকে সহসা খবর রাখা পড়ে থাকা মনের মাঝে আসবে আর কবে বাস্তবতা, অযথা খবর রাখা পড়ে থাকা মনের মাঝে আসবে আর কবে অস্থিরতা। এতদিনের পরেও যে এতদিনের পরেও যে এতদিনের পরেও যে এতদিনের পরেও যে অসাধারণ 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 হয়েছে। আমি আসলে জাস্ট আপনাদের দিকে দুজনের দিকে আমি আসলে তাকাই ছিলাম যে লাইক শুভ ভাইয়ার ভয়েস এত সুন্দর আর হচ্ছে ওয়ান্ডারফুল গিটার প্লেইং মারজুক ভাইয়া, সো আসলেই অসাধারণ। আমার নিজের কাছেও ভালো লাগছে যে আপনারা আজকে আমার সাথে জয়েন করেছেন এই শোতে। অ্যান্ড আরেকটা জিনিস আপনাদের সকলের কাছ থেকে জানতে চাই, সেটা হচ্ছে প্রথমে আসলে আমি শোভন ভাইয়াকে জিজ্ঞেস করতে চাই, কখনো কি ভেবেছেন যে মিউজিশিয়ান হবেন?
আচ্ছা, একটা হচ্ছে আমার ব্যাপার বলতে গেলে কি আমার আম্মা নজরুল সঙ্গীত শিল্পী ছিলেন আর কি। ওকে তো আম্মুর এক্সপিরিয়েন্স ছিল না, কারণ কাজী নজরুল ইসলামের সামনে গান করার সুযোগ হয়েছিল। উনি যখন পিজি হাসপাতালে যখন চিকিৎসাধীন অবস্থায় ছিলেন মৃত্যুর আগে, তখন আমার আম্মা আসছিলেন গানের দল নিয়ে, গান পরিবেশন করেছেন। তো আম্মা হচ্ছে মিউজিক ঘরানার ছিলেন। তো আসলে উনি সংসার জীবনে আসার পরে, বিশেষ করে আমরা জন্মগ্রহণ করার পরে উনি সন্তানদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েন আর কি। তো আমি জন্মের পর থেকে আমি দেখেছি আমার বাসায় একটা হারমোনিয়াম ছিল আর কি। আচ্ছা তো তখন আমার আম্মা অনেক চাইতেন আমি গান করি। তা আমি আম্মাকে কথা দিয়েছিলাম, আম্মা আমি গান করবো না, বাট আমি মিউজিক লাইনে আসবো, তোমার এই স্বপ্নটা আমি পূরণ করবো, বাট আমি গান করতে পারবো না। এটা গান গাওয়াটা আসলে অনেক কঠিন আমার কাছে যেটা মনে হয়, যেটা আসলে করতেছে শুভ আর কি। আপনি যেটা বললেন যে আপনি তার দিকে তাকিয়েছিলেন, এটা আসলে তার বেড়ে ওঠাটা আমরা দেখতেছি, আমি বিশেষ করে দেখতেছি, যেহেতু আমার থ্রুতে ও এটিতে এসেছে, আমি ওর ডে বাই ডে বেড়ে ওঠাটা, ইমপ্রুভমেন্টটা এটা দেখতেছি। এই জন্য আমি বললাম যে গান গাওয়াটা আসলে অনেক কঠিন। আমরা অনেক সময় ভোকালকে ক্রিটিসাইজ করে ফেলি, আন্ডার এস্টিমেট করে ফেলি যে এটা এরকম করছে, এটা এরকম করছে, কিন্তু না, গান গাওয়াটা আমি সবার উদ্দেশ্যেই বলতে চাই অনেক কঠিন। তা আমি আসলে ওই দিকে যাইনি, আমি ওই জন্যে চিন্তা করলাম, আমি তো প্রথমে অ্যাকোস্টিক শেখা শুরু করি, 3 বছর গিটার আমি শিখেছি, বাজিয়েছি। তারপরে আমি চিন্তা করলাম যে তারপরে আমার কাছে মনে হলো যে আমি বেজিস্ট হই আর কি। যেহেতু মার্জুক ভাই শুরুতে বলেছিলেন যে বাংলাদেশে বেজিস্ট কম আর কি, গিটারিস্ট চাইলেই পাওয়া যায়। ও যেহেতু 2টা ব্যান্ডে অলরেডি বেস বাজাচ্ছে আর কি। তা আমি চিন্তা করলাম যেহেতু বেজিস্ট বাংলাদেশে কম, আর আমি অবচেতন মনে আমার যখন অর্থহীন ব্যান্ডটা ফর্ম হয়, তখন সুমন ভাই প্রথম এসেছিলেন 21 টিভিতে একটা প্রোগ্রামে। তো ওনাকে দেখে ওনার আউটলুক সব কিছু, ওনার অ্যাটিচিউড দেখে আমার মনে হয়েছিল যে আমি এরকম ওনার মতন, উনি যে গিটারটা, তখন তো আসলে এত কিছু বুঝতাম না, 97-8 কথা আর কি। তো আমি বলছিলাম উনি যে গিটারটা বাজায় ওটা আমার বাজাইতে হবে। পরে আস্তে আস্তে মিউজিক বুঝলাম আর কি। আর আমার বড় বোন, সে প্রচুর ব্যান্ড মিউজিক পছন্দ করতাম। আমি যখন ক্যাসেটের আমল ছিল, তখন আমাদের বাসায় সব ব্যান্ডের ক্যাসেট ভর্তি ছিল। কোনো ক্যাসেট এমন যেটাই রিলিজ হতো সে সাথে সাথে সেটা কিনে ফেলতো। ওইখান থেকে আমার ব্যান্ড মিউজিকটা শোনা আর কি। তখনই আমার মধ্যে চলে আসছে যে আমি মিউজিক করবো, বা যতটুকু পারি চেষ্টা করছি, এখনো করে যাচ্ছি। এটাই হচ্ছে আমার মানে এক্সপেরিয়েন্স জার্নি। ওকে শুভ ভাইয়া? ওয়েল, মিউজিকে আসলে ইন্টারেস্ট বলতে আম্মুর বা আব্বু, যদি দুজনের সাইড থেকে বলি, আম্মু আগে খুব ভালো আধুনিক গান গাইতো, লাইক অনেক আগে। আর বাবা হচ্ছে ফোক টাইপের গান পছন্দ করতো। তো আমি ছোটবেলায় যখন অনেক ছোট ছিলাম, তখন তাদের কাছ থেকে গান শুনতাম। বাট যখন আস্তে আস্তে বড় হওয়া শুরু করলাম, তারপর স্টাডি এটা সেটা, তখন থেকে আর ফ্যামিলির কোনো সাপোর্ট নাই, মিউজিক থেকে টোটালি আউট। দেন নিজেকে আস্তে ধীরে ডেভেলপ করতে ওকে ঠিক আছে, কারণ আমার গান শুনতে ভালো লাগে, তো গান শুনতাম, প্রচুর গান শুনতাম। সাথে সাথে গান শোনার সাথে সাথে নিজে গুনগুন করার যে ব্যাপারটা, তো হ্যাঁ। আর আমি যেটা মনে করি, ম্যাক্সিমাম ভোকালিস্টই মনে হয় অ্যাট ফার্স্ট বাথরুম সিঙ্গার থাকে। অনেকে আবার গান শিখেও অনেক জায়গায়, যেমন ছোটকাল থেকেই গান শিখে অনেকে হয়ে থাকে। এটা ট্রু যে ফ্যামিলি সাপোর্ট যদি পাওয়া যায়, তাহলে সবাই বাথরুম সিঙ্গার। অনেকে গান গাওয়ার কথা বলে যে না আমি তো গান গাইতে পারি না, অথচ ওদেরকে মানে যদি করা হয়, নোটিস করা হয়, দেখা যাবে যে ওরা বাথরুমে গান গাইছে। সো আর কিছু না হলো বাথরুমে গান গাইছে, রাইট। তো হ্যাঁ, সেখান থেকেই স্টার্ট। তো নিজে প্র্যাকটিস করতাম, টুকটাক গান গাওয়ার ট্রাই করতাম। দেন অ্যাট ফার্স্ট একটা অ্যাকোস্টিক গিটার গিফট পাওয়া। অ্যাট ফার্স্ট আমার একটা গিফট ছিল। আমার 3টা অ্যাকোস্টিক, 3টাই আমার গিফট পাওয়া। ওয়াও, ইন্টারেস্টিং একটা স্টোরি। আমার ইন্টারেস্টিং ব্যাপার জানতে পারলাম। ফার্স্ট গিটার গিফট পেয়েছিলাম আমার নানার কাছ থেকে। আচ্ছা। এটা কখন, কোন এজে? এটা মেবি তখন আমি ক্লাস 3 or 4 পড়ি। আচ্ছা, মানে তখন আমার মানে টুকটাক, হ্যাঁ, তখন আমি টুকটাক গানের প্রতি আমার ইন্টারেস্ট দেখে, আচ্ছা ঠিক আছে, আমার তখন যে খুবই নর্মাল বাংলা গিটার যেটাকে বলা হয়, তো এই টাইপের একটা গিটার আমাকে গিফট করে। দেন সেকেন্ড গিটার আরেকজন গিফট করে, থার্ড গিটার আরেকজন গিফট করে, অ্যান্ড ফাইনালি এখন যেটা আছে এটা আমার নিজের নেওয়া গিটার। ওকে, মানে ইউ হ্যাভ 4 গিটারস।
Total? চারটার মধ্যে এখন আমার কাছে দুইটা আচ্ছা, দুটো আছে, বাকি দুটো কি ভেঙে গেছে? ফার্স্ট গিটার বাবা ভাঙছে। ও, তাহলে তো অনেক স্টোরি বের হচ্ছে, মানে অনেক কিছু বের হচ্ছে কথা। হ্যাঁ, আমার বাবার আসলে এগুলো পছন্দ না, আচ্ছা, মানে ফ্যামিলির সাপোর্ট টোটালি নেই বললেই চলে। তারপরেও লুকিয়ে লুকিয়ে করা। ফার্স্ট গিটার বাবা ভাঙছে, হ্যাঁ, অ্যান্ড সেকেন্ড গিটারটা নষ্ট হয়ে গেছে। দেন এই তো এভাবে এখনো শিখে যাচ্ছে, সত্যি কথা যেটা, মানে ডে বাই ডে। আসলেই শোভন ভাই যেটা বললো, কারণ মানে আমি এতদিন ধরে যেগুলো করতাম সেটা হচ্ছে জাস্ট নিজের মনের আনন্দ, যে অ্যাজ লাইক ফ্রেন্ডসদেরকে নিয়ে বসে আছে বা এলাকার মধ্যে বসে আছে, ফ্রি টাইমে আছে, ঠিক আছে গিটার নিয়ে আয়, বাজাই। তো এইগুলো ছিল এতদিন, বাট এখন মানে ব্যান্ডের মধ্যে ঢোকার পর মনে হচ্ছে যে না, আসলে জিনিসগুলো এরকম না। সিরিয়াসলি নিতে হবে। হ্যাঁ, যে ওকে মানে একটা গিটার আছে, 4-5 জন বসলাম, চিন্তা করে একটা গান বানিয়ে ফেললাম, শেষ না। জিনিসগুলোর মধ্যে অনেক পরিশ্রম যায়। তো এই আর কি, এগুলো দিয়েই যাচ্ছে, শিখছি নতুন নতুন অনেক ওকে, কিছু। নাইস নাইস, অনেক কিছু জানতে পারলাম। মারজুক ভাইয়া যদি বলতেন, মানে মিউজিশিয়ান হওয়ার কি আপনার কখনো ইচ্ছা ছিল? No, in fact, initially, I used to hate music. I used to think okay. music was just a lot of loud noises. Disaster. Yeah, just lots of noises together. আচ্ছা, Okay. তারপর ওটা কিভাবে কনভার্ট হলো, মানে ভালোবাসায় কিভাবে কনভার্ট হলো? was যে বাসায় there were other musicians, okay, যে and দেখতাম যে one of them they just stopped playing. অনেক সুন্দর একটা গিটার, okay, I'm like, you want to be a musician but you've given up on it. এখন গিটারটা জাস্ট আছে and it's just collecting dust. So আমি নিলাম, ওকে, বাসায় একটু খুঁজে করে দেখি যে একটা গিটারের হ্যান্ডবুক ছিল, সো ওখান থেকে আমি একটা বই থেকে পড়ে আমি গিটার বাজানো শিখলাম। But I never had any intention of being like a musician বলতে গেলে। এই মিউজিশিয়ান জিনিসটা হইলো যখন আমি ইউনিভার্সিটি উঠে আমার ফার্স্ট সেমিস্টারে দে ওয়ার লুকিং ফর পারফর্মার্স। এখন তখন আমাদের যে ফ্যাকাল্টি ছিল উনি জানে যে আমি গিটার কিছুটা বাজায়, এখন কেমন বাজায় না বাজায় এটা তো লাইক জিজ্ঞাসা করে না, knows যে বাজায়। And then one day she goes, okay, you are going on stage, একটা সিঙ্গারে খুঁজে। I'm like, I'm sorry, what? Okay. What is happening? হ্যাঁ, Okay, so I am like so confused. আর আমার তখন অ্যাকুস্টিক গিটার নাই, আমি তখন আমার অ্যাকুস্টিক গিটার নষ্ট, আমার ইলেকট্রিক গিটারও নষ্ট। আচ্ছা, সো বলে যে আমার হাতে কোনো গিটারই ছিল না, আর আমার হাতে আমার একটা শো আসে। সো হোয়াট আই ডিড ইজ যে আই বট আ গিটার ফর দ্য শো। ফর দ্য শো বলি, Okay. ফর 10,000, ওকে। আচ্ছা, অনেকটা নষ্ট একটা ইলেকট্রিক গিটার ছিল, ইলেকট্রিক গিটার অ্যাকুস্টিক পাওয়া, ফর সাম রিজন আমি টাইম মতন পাই নাই। সো আমি ওটা নিজের হাতে ঠিক করে আই মেড ইট শো রেডি। আমি আমার অ্যাম্পলিফায়ার নিয়ে আমি স্টেজে গেলাম, বাজাইলাম। And then the very next day, I sold that same guitar for the same amount I bought it for. oh wow, Yes, এখানে what happened is that people saw যে আমি ইলেকট্রিক গিটার এনেছি, আমি অ্যাম্পলিফায়ার এনেছি, এটা মানুষজনের চোখে পড়েছিল যে এই ছেলেটা out of nowhere he brings an entire equipment. Usually মানুষজনদেরকে এটা আনতে হয় না, they just have to bring guitar একটা জিনিস, তাহলেই হয়ে যায়। বাট আমি একটা অনেকগুলো জিনিস এনে আমি পুরো লাইক বলে যে তো সবগুলো জিনিস কোথা থেকে ম্যানেজ করেছিলেন? From friends? No, the guitar I bought it. The Okay. other stuff they're all genuinely mine. আচ্ছা, মানে বাসাই ছিল? বাসায় ছিল, yes. Amplifier, cable, extra sound ওগুলো। এখন লাইক ইউনিভার্সিটি একটা ক্লাব আছে, সংস্কৃতি সংসদ, ইউল্যাবের। ওদের তখনকার প্রেসিডেন্ট দেখলো যে আচ্ছা, he can play the guitar, so okay, let's remember him. Then out of nowhere 2019-এ 14 এপ্রিলে একটা শো আছে, ওই শোয়ে 2 দিন আগে আমার একটা র্যান্ডম ফোন কল আসে যে হ্যাঁ এটা কি মারজুক আহমেদ খান মশহুর? জি, কে বলছে? হ্যাঁ আমি হচ্ছে উনি এই ক্লাব থেকে, হ্যাঁ তোমাকে গিটার বাজাতে। লাইক হোয়াট? ওকে, আই থট যে অ্যাকুস্টিক গিটার। ও না, ইলেকট্রিক গিটার, এই যে 10টা গান দিয়েছি, সব 10টা শিখে আসো। তখন থেকে একটা পর একটা শোতে আমাকে নিচ্ছে, ওখান থেকে ইভেন্চুয়ালি আই গট ইনটু সাইকোপ্যাথস। আমাদের প্রথম শো ইউল্যাবে হয়েছে, আচ্ছা, অ্যান্ড দেন কোভিডের মধ্যে এটিএফ ফর্ম হইলো, অ্যান্ড জাস্ট গোয়িং অন অ্যান্ড অন অ্যান্ড অন।
মানে এটিএফ ফর্ম হওয়ার আগে থেকেই আপনি মিউজিক করতেন? Yes. ওকে, অ্যান্ড বেশ কিছু পারফরমেন্সও ছিল, মানে ভার্সিটিতেই ছিল? Yeah, unintentionally. I wanted a quiet life, but I got everything except for a quiet university life. আচ্ছা আচ্ছা, আসলে হয় এরকমটা অনেক সময় হয়ে থাকে যে আমরা যেটা চাই সেটার বিপরীতটা হয়ে থাকে। যেমন আমিও যেই ডিপার্টমেন্টের, আমি সেই ডিপার্টমেন্টে কাজ করছি না। ওকে, যাই হোক, সবার স্টোরি জেনে ফেললাম যে সবাই মিউজিশিয়ান হতে চেয়েছিল নাকি চেয়েছিল না, কম বেশি কেউ বাথরুম সিঙ্গার ছিল। যাই হোক, বাথরুম সিঙ্গার থেকে ভোকালিস্ট, ওয়াও, মানে আসলে মিরাকেলের থেকে কম কিছু না। অ্যান্ড এই মুহূর্তে আর একটু কিছু কমেন্ট পড়ে শোটা এন্ড করে দিতে চাই, বিকজ অনেকক্ষণ ধরেই অনেকে অপেক্ষা করছে কমেন্টের জন্য। ওকে, কে নাজিয়া লিখেছে সুন্দর হচ্ছে ভালো সময়, এক্স্যাক্টলি, অনেক ভালো সময় কাটছে আমাদের সবার। তাকাও ক্যামেরার দিকে, আর কে সাইফুল, এই যে তাকিয়েছি, সব দিকেই তো তাকাতে হবে। হ্যাঁ, গেস্ট এসেছে, অবশ্যই গেস্টদের দিকেও তাকাতে হবে, এখানেও তাকাতে হবে। ওকে, আচ্ছা, আমি রাগ করেছি পুতুল রানী, তুমি আমার সাথে আজ ভালো করে কথা বললা না। কই কথা বললাম না, এই যে তোমার কমেন্ট পড়ে ফেলেছে, এই মাত্র পড়ে ফেলেছে। আচ্ছা, ওকে, ওয়াও, নাইস, থ্যাংক ইউ। ওকে, আমার কল্পনায় আমার পুতুল রানী, ওকে, থ্যাংক ইউ সো মাচ ডেইজি তালুকদার। আচ্ছা, অসাধারণ, খুব সুন্দর। ওকে, সূক্ষ্ম সর্দার লিখেছে অস্থির। ওকে, দারুণ ভয়েস, ফ্যান্টাস্টিক স্মুথ ভয়েস, শুভ এমজে। ওকে, এটা কে ছিল? এটা কে নাজিয়া ছিল। আচ্ছা আচ্ছা, এছাড়া আমার সাথে, ওকে, আর কে সাইফুল তো লিখেছে ভাইয়া, ওকে, সুন্দর গান গায়। ওকে, নাইস। অনেকগুলো কমেন্ট আমি এখন এই মুহূর্তে পড়ে ফেলেছি। এখন যেই কাজটা করব সেটা হচ্ছে যে লাইফটা কিন্তু এন্ড করে দিতে হবে, কিন্তু তার আগে বলতে চাই যে সকলকে, মানে আপনাদের সকলকে অল দ্য বেস্ট উইশেস ফর ইয়োর ব্যান্ড। আপনারা ফিউচারে অনেক 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 সাকসেসফুল হন এবং যেই টার্গেট নিয়ে আগাচ্ছেন সেই টার্গেট নিয়েই আগান। অ্যান্ড আই এম শিওর এই লাইন আপে আমরা আরো অনেক কিছু পাচ্ছি সামনে। সো এনি লাস্ট থট? Well, if any of you ever have an apocalypse, you know who to call. ওকে, আচ্ছা, আর কিছু? No, that's the only thing I can come close for a catchphrase. হ্যাঁ, আজকে নিশ্চয়ই এটা অনেকেই জানতে পেরেছে যে লাইক মারজুক ভাইয়াই হচ্ছে যে একদম প্রথম থেকে আছে এই ব্যান্ডের সাথে। ওকে, শোভন ভাইয়া। মার্জো হচ্ছে, মার্জোই কিন্তু এটির ফাউন্ডার মেম্বার। এখন আমরা আছি আর এটির সাথেই পথ চলতে চাই, এটিকে নিয়ে অনেক দূর আগে যেতে চাই, এটাই হচ্ছে প্ল্যানিং। আর ওই যেটা মাঝখানে বলেছি যে আমাদের মতন ব্যান্ডগুলোকে যদি অন্যরা সুযোগ করে দেয়, অন্যান্য অর্গানাইজেশনগুলো প্রোগ্রামে, যেমন আজকে আমি রেডিও দিনরাতকে অসংখ্য ধন্যবাদ জানাতে চাই আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য। এরকম এটাও আমাদের জন্য একটা বড় পাওয়া আমি মনে করি আর কি, আমার জন্য, বিশেষ করে আমার ব্যান্ডের জন্য, এটির জন্য। এরকম আমাদেরকে যদি সুযোগ করে দেওয়া হয় আমরা চিরকৃতজ্ঞ থাকবো। এই সুযোগগুলোই আসলে আমরা চাচ্ছি। আমরা মিউজিক করতেছি আপনাদের জন্যই, আপনাদেরকে বাংলা গান উপহার দেওয়ার জন্যই মিউজিক করছি। আপনারা যদি আমাদেরকে একটু কনসিডারেশনে রাখেন আমরা আরো ভালো মিউজিক করব। আমাদের শুধু দরকার একটু সুযোগ, এর বেশি কিছু না। ইনশাআল্লাহ। শুভ ভাইয়া। কই যাও, এদিকে এসো। মাইকও আমার কাছে থাকতে চায় না। এনিওয়ে, ওকে, মিউজিক নিয়ে যদি বলি যে হ্যাঁ, এই যে একটু আগে বললাম শিখে যাচ্ছি, নতুন নতুন অনেক কিছুই শিখছি। আর যেহেতু এখনো শিখে যাচ্ছি, ভুল ত্রুটি ঘটবেই, আর মানুষ মাত্রই ভুল। সো যাদের ভালো লাগছে ওকে, যাদের ভালো লাগছে না দ্যাট অলসো ওকে, কোনো সমস্যা নেই, আমরা সেটা ওইভাবেই অ্যাকসেপ্ট করে নিব। আর হ্যাঁ, এই শোভন ভাই যেটা বললো যে মানুষজনের জন্যই, মানে অডিয়েন্সদের জন্যই আমাদের এগুলো করে যাওয়া। সো হ্যাঁ, সবারই আশা রাখবো যে সবাই যাতে আমাদেরকে ওইভাবে সাপোর্ট করে। অ্যান্ড ইয়েপ, এই ওকে, সো থ্যাঙ্কস ফর কামিং মারজুক ভাইয়া, শুভ ভাইয়া এবং শোভন ভাইয়া। অ্যান্ড